এবং ওই যে সালাউদ্দিন আহমেদ যে কথাটি বললেন, জনাব সালাউদ্দিন আহমেদ, হবেই কেন, মানে বাধ্য করতে? না না না, তার মতেই সব করে ফেলতে পারে, অনেকগুলো তো ইনফ্লুয়েন্সিং কিছু ফ্যাক্টর কাজ করে। মানে চাইলেও যে অনেক তো বেস্টেড গ্রুপ আছে। খুব নির্মম একটি হত্যাকাণ্ডের শিরোনাম দেখলেন আপনারা, স্কুল ছাত্রীকে হত্যা। শৃঙ্খল একটা পরিবেশ তৈরি করা হয়েছিল, সেটা কিন্তু আমি বলবো যে রাজনৈতিক সরকার আসার কারণে তাদের একটা পূর্ণ উপর থেকে নিচু তার একটা সেট আপ আছে। সেট আপ থাকার কারণে কিন্তু এই একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে, এটা আমি লক্ষ্য করেছি। খুব নির্মম একটি হত্যাকাণ্ডের শিরোনাম দেখলেন আপনারা, স্কুল ছাত্রীকে হত্যা। পুলিশ কয়েক ঘন্টার মধ্যে আসামিকে ধরতে পেরেছেন, কিন্তু এগুলো আইন শৃঙ্খলার অবনতির জায়গায় কতটা প্রভাব রাখছে সেটি নিশ্চয়ই ভাববেন। আমরা আলোচনা শুরু করি হলো যে ঝটিকা রদবদল বিষয়টা। মানে রদবদল তো হবেই, সরকার যখন একটা ম্যান্ডেট নিয়ে আসেন, বিশেষ করে পলিসি মেকিং যে জায়গাগুলো, সেই পলিসি মেকিং জায়গাগুলোতে গভর্নমেন্ট সরকার তার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য রদবদল করেন। সেখানে যদি কোনো সরকার আসলেই মনে করেন যে না, আমি এই লোককে দিব যার কোনো এডুকেশনাল পুঁথিগত শিক্ষা নাই, কিন্তু তিনি স্বশিক্ষিত হতে পারে না, এরকম আরুজ আলী মাতব্বর নামে একজনকে চিনি আমরা, তারা সে বিশাল বই লিখে ফেলেছেন, এখন তিনি স্বশিক্ষিতভাবে সেখানে যাইতে পারেন। এস এম সুলতান, তিনি অনেক জায়গায় পুঁথিগত শিক্ষাকে ডিনাই করেছেন, কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের, এরা তো স্পেশালাইজড জায়গা হতেই পারে। আবার কিছু স্পেশালাইজড জায়গা আছে যেখানে আপনি আসলে আপনার কোনটাকে গুরুত্ব দিবেন, তার বিশেষজ্ঞ ও জ্ঞানকে, নাকি না আপনার প্রতি দায়বদ্ধতা আপনাকে অনেক বেশি অনুগত, কোনটাকে দায়, সেই জায়গাগুলো আমরা আলোচনা করতে চাই। হাফিজউদ্দিন ভাই, আপনাকে দিয়ে শুরু করি। রদবদলগুলো কয়েকটি হয়েছে, আমি কোনো স্পেসিফিক নাম বলবো না, এখানে আমি সরকারের পরামর্শের জায়গা থেকে আমি আপনার আলোচনা শুনতে চাই। যারা শুনছেন এবং দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আলোচনার বিষয় জটিকা রদবদল। তো আমরা খেয়াল করব, দীর্ঘ সময়ের পর একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলো। তো যে কোনো গণতান্ত্রিক সরকারের মূল চরিত্র হচ্ছে একটা রাজনৈতিক সরকার। তো রাজনৈতিক সরকারের রাজনৈতিক ম্যানিফেস্টো থাকে, রাজনৈতিক কমিটমেন্ট থাকে জনগণের কাছে। তো সেই সরকার যখন প্রতিষ্ঠিত হয়, ঠিক একইভাবে তারা কিন্তু তাদের সকল মেকানিজম তারা নিজের মতো সাজাতে চান, এবং এটি স্বাভাবিক। তো সেক্ষেত্রে যে কথাটা দিয়ে শুরু করেছিলেন, যে তাদের বিভিন্ন ক্ষেত্রে তারা খুব দ্রুত তারা রদবদলের পদক্ষেপ গ্রহণ করলেন। যেমন তারা প্রশাসনের বিশাল একটি তারা পদক্ষেপ নিয়েছেন, বিশেষ করে যারা চুক্তিভিত্তিক যারা নিয়োগে ছিলেন, এবং যারা এই যে নিয়মিত কয়েকজন সচিব, তাদেরকেও কিন্তু ওএসডি করেছেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পুলিশের প্রধান পদে রদবদল করা হয়েছে। তারপরে আমাদের বাংলাদেশ ব্যাংকের যে প্রধান পদে, গভর্নর পদে রদবদল করা হয়েছে। একটা বিষয় যে এই রদবদল করাটা তো বেআইনি কিছু না। না, জি, এই পুরোটা মিলিয়েই আমি জানতে হ্যাঁ, চাচ্ছি। মানে রদবদল এটা একটা স্বাভাবিক, যে কোনো রাজনৈতিক সরকার একটা স্বাভাবিক কিন্তু একটা এই যে চর্চা। তো এখন কথা হচ্ছে, এই রদবদলটা কি খুব তাড়াহুড়া দরকার, নাকি ভেবে চিনতে সময় নিয়ে রদবদল তো হবেই। তো এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে সরকারটি আসছে তারা কিন্তু অনেক নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে কিন্তু এই সরকার এই পর্যায়ে এসে নির্বাচনের মধ্য দিয়ে সব ধরনের ম্যান্ডেট এই সরকারের আছে। নিপীড়নও কিন্তু এক ধরনের ম্যান্ডেট, যে তিনি নির্যাতনে পড়েছিলেন। এটাও তার কিন্তু চলার পথের অভিজ্ঞতা, এবং সেই অভিজ্ঞতা সে কাজে লাগাবে সে যখন সরকারে আছে। তো আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে, এখানে এই যে রদবদলের পরিবর্তে আপনার যাদেরকে এখানে বসানো হয়েছে অথবা বসানো হবে, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। কাদেরকে বসানো হবে? এক নাম্বার হচ্ছে, মানে তাদের মতো পছন্দসই তারা ব্যক্তিকে বসাতে চান, এটা স্বাভাবিক। যে পছন্দসই ব্যক্তি কারা, তাদের ব্যাকগ্রাউন্ডটা কী, তাদের যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা কী, অর্থাৎ দুইটার মিশেলে কিন্তু যদি এই পদক্ষেপটা নেওয়া হয়, তাহলে এই যে কোনো সরকারের জন্য কিন্তু একটা ইতিবাচক দিক। অর্থাৎ আমার লাইক মাইন্ডেড আমি নিব, ঠিকই আছে, কিন্তু এই লাইক মাইন্ডের মধ্য দিয়ে যাদের যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা সম্পন্ন যারা এই যে রাজনৈতিক সরকারের যে ম্যান্ডেট, রাজ্য সরকারের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টকে বাস্তবে এরা বাস্তবায়ন করতে সক্ষম হবে, সেই যোগ্যতা, দক্ষতা আছে কিনা, সেটা কিন্তু বিবেচনায় নিয়ে কিন্তু কী করতে হবে, নিয়োগ দিতে হবে। এখন আমাদের বলার বিষয়, যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে বা দেওয়া হবে, তাদের এই বিষয়ে কোনো প্রশ্ন আছে কিনা। এই প্রশ্নের এই অবকাশটা কিন্তু এই মুহূর্তে বলা খুব কঠিন।
কেন কঠিন? যারা দায়িত্ব নিয়েছেন অথবা নিতে যাচ্ছেন তাদের কিন্তু এই যে তাদের যোগ্যতা এবং দক্ষতা প্রদর্শন করতে কতটুকু সক্ষম, অথবা সরকারের যে ম্যানিফেস্টো আছে, রাজনৈতিক ম্যানিফেস্টো, জনগণের প্রতি তাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট বাস্তবায়নে সত্যিকার অর্থে তারা কতটুকু তাদের দক্ষতা প্রদর্শন করতে সক্ষম, সেইগুলো কিন্তু দেখার বিষয় আছে। সময়ের যৌক্তিক সময় দিতে হবে। এর আগে হঠাৎ করে একজনকে বসিয়ে দেওয়ার পরপরই যদি আমরা সমালোচনা শুরু করে দিই, আমার মনে হয় সমালোচনা করার জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে। আমরা দেখতে চাই যাদেরকে বসানো হয়েছে, আমরা হয়তো বা যাকে আমরা সমালোচনা করতে চাই, এমন হতে পারে তারা কিন্তু তাদের দক্ষতা প্রদর্শন করতে হয়তো বা সক্ষম হচ্ছেন, অথবা এমন হতে পারে খুব যোগ্য এবং দক্ষ লোককে আমরা বসিয়ে দিলাম, আবার প্র্যাকটিক্যাল দেখা গেল কি আসলে তারা তাদের যোগ্যতা এবং দক্ষতা প্রদর্শন করতে সক্ষম হচ্ছেন না। তো সেই জন্যে আমরা সময়ের উপরে ছেড়ে দিতে চাই। এক, 2 নাম্বার হচ্ছে যারা শীর্ষ নেতৃত্বে যারা আছেন সরকারের, তাদের কিন্তু ভেবে চিনতে, অর্থাৎ একটা দীর্ঘ সময় পাড়ি দিয়ে যে জায়গায় তারা এসেছেন সেই জায়গায় থেকে এমন সিদ্ধান্ত নেওয়া উচিত যে সিদ্ধান্তটা ভুল হবে না। ভুল হতে পারে, অপেক্ষাকৃত কম ভুল হবে, যেন চয়েসটা সঠিক হয়, যাদের দ্বারা তাদের এই যে লক্ষ্য উদ্দেশ্য বাস্তবে জনগণের দূরগড়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। আমি এখানে আপনাকে একটু যোগ করি, সেটা হলো যে মন্ত্রীরা যেহেতু নির্বাচনের জায়গায় যায়, মানে যেখানে নির্বাচিত প্রতিনিধি জায়গা নিচ্ছে, সেখানে কিন্তু আপনার কোনো ধরনের বলার সুযোগ নাই, বলার দরকারও নাই, কারণ পরীক্ষিতভাবে নির্বাচিত লোকরা সেই জায়গাটা টেক ওভার করবে, ঠিক আছে। কিন্তু যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যেমন ধরেন বাংলা একাডেমির প্রধান, যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয় যে কোনো বিশ্ববিদ্যালয়ের ভিসি ধরেন, বা যেমন আপনি ধরলেন যে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল বা সেনাবাহিনীর চিফ, বা ধরেন আপনি মন্ত্রী পরিষদ সচিব, আমি স্পেসিফিক কারো কথা বলছি না, এই পদগুলোর কথা বলছি। এগুলাতে রদবদলের ক্ষেত্রে সরকার কোনটিকে গুরুত্ব দিবেন? বিশেষজ্ঞ বা অভিজ্ঞ এবং ভালো কাজ করতে পারেন, নাকি শুধুই অনুগত্য, নাকি দুটার মধ্যেই মিশেল আনবেন, ব্যালেন্স আনবেন? আপনি যে কথাটা বললেন, আমি 2টা কথা বলতে চাই। একটা হচ্ছে তার বিশ্বস্ত লোক হইতে হবে। হ্যাঁ, না, আমি বলছি না শুধু বিশ্বস্ত, আচ্ছা, সাথে সেই বিশ্বস্ত লোক যার যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা আছে। এই দুয়ের মিশেল যদি আমরা চয়েস করতে সক্ষম হই, তাহলেই কিন্তু এই সিদ্ধান্তটা তুলনামূলক ভালো হবে। এখন যদি শুধু আমি মনে করি আমার নিজের লোক, তার মানে গণতান্ত্রিক সরকারের তো নিয়োগ দেওয়া আরো কঠিন বেশি, কারণ এই দুইয়ের মিশেলের লোক কিন্তু খুবই কম এবং খুব গুরুত্ব সহকারে তাদেরকে ফাইন্ড আউট করতে হবে। একটা খেয়াল করবেন, গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় দেখবেন যে বিভিন্ন একটা চক্র গড়ে ওঠে, এবং এই চক্রগুলো অনেক কিছুকে নিয়ন্ত্রণ করতে চায়, এবং এই সত্যিকার অর্থে সত্যিকার যে ইনফরমেশনটা প্রধান নির্বাহীর কাছে গিয়ে পৌঁছানো বড় কঠিন হয়ে পড়ে, কারণ তারা সবসময় যে এই নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সবসময় নিজেদের পক্ষের লোকগুলোকে নিয়ে আসার জন্য সবসময় নিজেদের লোকগুলোকে প্রোভাইড করার চেষ্টা করে। এক্ষেত্রে যিনি প্রধান নির্বাহী আছেন তাকে কিন্তু বেশি সতর্ক থাকতে হবে। এই কারণ ওনার সিদ্ধান্তের উপর নির্ভর করবে একটা সরকারের ভাগ্য, এমনকি যে দল ক্ষমতায় গেছে সেই দলের ভাগ্য। এবং আমরা এমন একটি সমাজে আমরা পদার্পণ করেছি, এমন এক সময়ে আমরা আসছি, খুব সেন্সিটিভ টাইম, এমন কোনো ভুল মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়বে সারা বিশ্বে, এবং তুমুল জনপ্রিয় একটা ঘটনা মুহূর্তে এটা কিন্তু আমাদের নিচে চলে আসবে। আবার আসবো আপনার কাছে, আরও যেমন অনেকটা রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ দিয়েছেন ব্যারিস্টার শাহরিয়ার, এই বিষয়টি নিয়ে আপনার কাছে আসবো পরে। এতক্ষণ যে কথাগুলো আলোচনা করলাম, আপনাদের দলের জায়গা থেকে এনসিপির সভাপতি একটি রিয়াকশন দিয়েছেন, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিষয়ে। আপনারা আসলে সব কিছু মিলে কি ধরনের অবস্থানে আছেন? ধন্যবাদ আপনাকে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইস্যুটাকে একটু অ্যাড্রেস করি। এটা হচ্ছে যে চেঞ্জ করবে, নতুন সরকার এসে চেঞ্জ করবে, এটা নিয়ে কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে 3টা প্রধান প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে ধরে নিচ্ছি যে উনি খুব ব্যাড পারফরমেন্স করছেন কিনা সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। কারণ আমার কাছে যে তথ্য আমি দেখতে পাই তাতে উনি পলিসি রেট 9 থেকে 10% রাখছেন, মানে এই সময়টার মধ্যে আপনার ডলারের দাম 2.5 টাকার বেশি বাড়েনি গত 1.5 বছরে।
তারপরে রিজার্ভ অন্তত 15 বিলিয়ন বেশি করছেন এবং মুদ্রাস্ফীতি 2% কমিয়েছেন। সো আমি এটাকে খুব বাজে পারফরমেন্স কিনা আমি জানি না, এটা অর্থনীতিবিদরা আরও ভালো বলতে পারবে। আমি কিছু ডেটা বললাম যেগুলো আমি নিউজে পেয়েছি। হোয়াট এভার, যদি এগুলো উনি নাও করতেন, যেখানে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের আর্থিক খাত এবং বাংলাদেশ ব্যাংক যেখানে ছিল 2024 সালের 5ই আগস্ট কিংবা উনি যেদিন দায়িত্ব নেন, সেই অবস্থায় যদি থাকতো, এরপরেও কি ওনাকে মপ করে সরিয়ে দেওয়ার দরকার ছিল কিনা? এটা কি মপ করে, মপটা কে করলো? এটা তো আমরা দেখতে পাইছি যে মপটা কারা করছে। আওয়ামী লীগ বিএনপির একটা যৌথ প্রযোজনা ছিল। আওয়ামী লীগ বিএনপির একটা যৌথ প্রযোজনা ছিল। সরকারের কোনো সম্পর্ক আছে? সরকারের সম্পর্ক আছে কি নাই সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে সরকারের সম্পর্ক থাকা তো দেখা যায় খুব স্বাভাবিক, কারণ উনি জানতেন না যে বিকেলবেলা ওনাকে সরিয়ে দেওয়া হচ্ছে, উনি সকালে অফিসে গিয়েছেন, উনি দুপুরের পরে কিন্তু এখান থেকে বেরিয়েছেন। ওনাকে আপনি একটা ফোন করে তো অন্তত জানাতে পারতেন যে আপনারা আজকে আর অফিসে যাওয়া দরকার নেই, আমরা এটা চেঞ্জ করছি, তাহলে তো ওই ভদ্রলোক ওইখানে যে ওই মবের সামনে পড়েন না। ওনার যিনি অ্যাডভাইজার তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, এটা তো ভিডিও আছে। এইটুকু তো দরকার ছিল না। এটা হচ্ছে একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, ওনাকে সরিয়ে দিয়ে আপনি যাকে আনলেন তার বিরুদ্ধে অন্তত 3টা বড় সতর্কতামূলক অভিযোগ আছে। নাম্বার 1, উনি বিএনপির নির্বাচনী কমিটির সদস্য ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন। উনি একজন ব্যাড এফেক্ট কি এটার? আমি বলছি ব্যাড এফেক্টের কথা আমি এটা মিলিয়ে দিচ্ছি। উনি একজন ব্যবসায়ী নেতা, ওনার কোনো অর্থনৈতিক সেক্টরে কাজ করার ওনার কোনো অভিজ্ঞতা নেই, এবং উনি নিজেও একজন ঋণ খেলাপি। এই বিএনপির বিরুদ্ধে নির্বাচনের আগে থেকে যে ঋণ খেলাপিদেরকে প্রশ্রয় দেওয়ার যে অভিযোগ বিরোধী পক্ষ, আমরা সহ বিরোধী পক্ষরা তুলছি, সেটার আর একটা চূড়ান্ত আমরা এখানে দেখলাম যে গত ডিসেম্বরে ওনার একটা ঋণ কি বলে, রিশিডিউল বলে এটাকে ব্যাংকের ভাষায়, রিশিডিউল করা। রিশিডিউল মানে ব্যাংকটা এই লোনটা কিন্তু শোধ হয়ে যায়নি, একটা 2% টাকাতে ওইটাকে উনি আবার 10 বছরের মেয়াদ বাড়িয়ে নিয়েছেন। এই কাজটা হয়েছে। তার মানে হচ্ছে যে বিএনপি দলীয় একজন ব্যবসায়ী নেতাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা হচ্ছে। কেন এটা নিয়ে আমি প্রশ্ন তুলছি? বাংলাদেশ ব্যাংককে আমরা কিভাবে দেখতে চাই? বাংলাদেশ ব্যাংক কি কোনো একটা সরকারের অধীনস্থ প্রতিষ্ঠান হওয়ার কথা? পৃথিবীতে কি এটা আছে? বাংলাদেশ ব্যাংক সাংবিধানিক না হলেও একটা স্বাধীন প্রতিষ্ঠান হবে, এটাই কিন্তু আমাদের আকাঙ্ক্ষার জায়গাতে ছিল। আমাদের সাবেক গভর্নর কিন্তু এটা করতে চেয়েছিলেন, উনি এটার জন্য উদ্যোগও নিয়েছেন, অধ্যাদেশের খসড়াও করা হয়েছে, কিন্তু পরবর্তীতে জানা গেছে যে অর্থ উপদেষ্টার হস্তক্ষেপে এটাকে স্থগিত করা হয়েছে, সেটার পরবর্তীতে আলোর মুখ দেখতে পারেনি। সারা পৃথিবীতে ব্যাংক যেটা, মানে কেন্দ্রীয় ব্যাংক কিন্তু সবসময় সরকার মনিটরিং প্রতিষ্ঠান, এটা কিন্তু সরকারের অনুগত প্রতিষ্ঠান না। এই জায়গাটা কিন্তু সরকারকে সাপোর্টও করবে, কিন্তু সরকার যেহেতু একটা রাজনৈতিক মানে সরকার থাকে, সাধারণত রাজনৈতিক সরকারের বিভিন্ন ধরনের রাজনৈতিক এজেন্ডা থাকে, তাদের ব্যবসায়ীদেরকে সুবিধা দেওয়ার এজেন্ডা থাকে, তাদের লোকদেরকে সুবিধা দেওয়ার এজেন্ডা থাকে, এই ধরনের এজেন্ডা থাকে, এটা খুব স্বাভাবিক। এটা প্রকাশ্যে না থাকলে অপ্রকাশ্যে থাকে। তখন সেন্ট্রাল ব্যাংকের যিনি গভর্নর, ওনার কাজ হচ্ছে এইটাকে ব্যালেন্স করা। কারণ আপনি কথার কথা, আপনি কি একজন দলীয় ব্যক্তিকে নির্বাচন কমিশনের প্রধান বানাতে পারেন? একজন দলীয় ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বানাতে পারেন? কোন লোকটি দলীয় না? না, কোন লোকটি দলীয় না কিভাবে নির্ণয় করবেন? কোন লোকটি দলীয় না? দলীয় বলতে হলে যে কোন দলকে সমর্থন করেন না, দলীয় দলকে সমর্থন আপনি করতে পারেন, কিন্তু যখন আপনি একদম দলের কমিটিতে চলে আসবেন, মানে আপনি ঘোষিতভাবে দলীয় লোক, এইটা হচ্ছে জায়গা। তো বরঞ্চ ওই লোকটি তো বেশি বিপজ্জনক, যিনি কমিটিতে নাই কিন্তু তিনি মনে মনে পুরোটাই দলীয়। না, কিন্তু তার দক্ষতা যোগ্যতারও ব্যাপার আছে, তার দক্ষতা যোগ্যতারও ব্যাপারটা তো দেখতে হবে। দুটো জিনিসই আছে, মানে কমিটিতে না থাকলে কি হয়, তার আসলে দলের দায়িত্বটা পুরোটা নিতে হয় না। আর কমিটিতে থাকলে তখন তো আসলে কমিটিতে তাকে যারা রাখেন, বাংলাদেশের কমিটিতে কে কীভাবে আসে এই প্র্যাকটিসটা তো আমরা জানি। যাকে কমিটিতে রাখা হয় উনি তো নিজে থাকেন না কমিটিতে, ওনাকে কেউ একজন রাখে, কিংবা কোনো ব্যক্তিবর্গ ওনাকে ওই পদটা দেন, কিংবা টাইপ অফ কি বলে যে ওনাকে উপহার দেন পদটা, তো ওই পদের রিটার্ন তো ওনাকে দিতে হয় দলকে। সো এই জায়গাটার মধ্যে তো একটা কাইন্ড প্যাট্রন ইকোনমি আমরা বলি না, এই জায়গাটা তো আছে যে গিভ অ্যান্ড টেক, এই ব্যাপারটা হয়। তো এই জায়গাতে বাংলাদেশ ব্যাংকের এই মানে সব মিলে এখানে 3টা প্রশ্ন। একটা হচ্ছে যে এই যে দলীয় ব্যবসায়ী নেতা যারা আবার ঋণ খেলাপি আছে, মানে ঋণ খেলাপির যে ধরেন ধারাবাহিক যে অভিযোগ, এবং ঋণ খেলাপিদেরকে বারবার যে ধরেন করা কি বলে প্রশ্রয় দেওয়া,
ইভেন ঋণখেলাপিরা যাতে নির্বাচন করতে পারে সেই জন্য ছাত্রদলকে 2 দিন অন্তত নির্বাচন কমিশনের সামনে অবস্থান করানো, ঋণখেলাপিরা পার্লামেন্টে যাওয়া, ঋণখেলাপিদেরকে মন্ত্রী বানানো, এবং ঋণখেলাপিরা এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছে। তো এই যে পুরো ব্যাপারটা, এইটা একটা গুড স্টার্ট না। এত বছর পরে বিএনপি একটা গণতান্ত্রিক দল হিসেবে আমরা মনে করতাম, সো এত বছর পরে এসে বিএনপি যে নতুন সরকার পরিচালনার দায়িত্ব নিল, এটা গুড স্টার্ট না। এবং হচ্ছে সাবেক গভর্নরকে যেভাবে সরিয়ে দেওয়া হলো, আমি ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে থাকতে পারে, সেটা আপনি প্রপার চ্যানেলে যান, প্রপার ওয়েতে যান। মানে উনি দুপুরবেলা জানতেন না যে ওনাকে সরিয়ে দেওয়া হচ্ছে, উনি অপমানজনকভাবে বিদায় নিলেন, এরপরে নোটিশটা আসলো। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ একটা পজিশন। ফরিদুল হক, আমি আবারও আপনাকে সময় দেবো। আমি একটু বিশেষজ্ঞ হিসেবে প্রেসিডেন্ট আমাদের কাছে আসতে চাই। ডক্টর আতিয়ার রহমান, উনি কিন্তু আমার যতটুকু জানা মতে আওয়ামী লীগের কোনো পদপদবিতে ছিলেন না। হয়তো আমি জানি না ঠিক, বঙ্গবন্ধু পরিষদ বা এরকম জাতীয় কিছুতে থাকলেও থাকতে পারেন, আমি সঠিক না, তবে যতটুকু জানি তিনি ছিলেন না। আর তার যোগ্যতা মেধা নিয়ে প্রশ্ন আছে কিনা আমি জানি না, সেটা থাকলেও বলবেন। তিনি কি খুব বেশি ফ্লাইশ করতে পেরেছিলেন? সবচেয়ে বড় স্ক্যামের ঘটনাটা তো তার আমলে হলো, এটা একটি এক্সাম্পল তুলে ধরলাম। আরেকটি বিষয় হলো যে আমরা কেন এখনই মোস্তাকুর রহমানকে নিয়ে এত বেশি, গভর্নর তিনি, এত বেশি আলোচনায় যাচ্ছি? বরঞ্চ এই যে মব কালচারটা, এটা কি আসলে সরকার করলো কিনা, বা এটা যারা করলো এটা কিভাবে করতে পারলো, সরকার এটা দিকে নজর দিল না কেন? এই তিনটি বিষয়ই বললাম। এই যে কথাটা বলেন মব কালচার, দেখলাম এই যখন ইন্টারিম পিরিয়ড ছিল তখন এক ধরনের, আর এখন একটা ভিন্ন ধাঁচের। দেখেন বাংলাদেশ ব্যাংকের এক শ্রেণী কর্মকর্তা একটা পরিবেশ তৈরি করলেন। পরিবেশ কি পরিবেশ? একটা অপমান করার, অথবা মানে যাতে করে উনি এখান থেকে চলে যান, সেই পরিবেশটা তৈরি করলেন। এটা আসলে যে কথাটা আমি বলতে চাই, এটা কোনো শুভ লক্ষণ না। এটা আমার মনে হয় ইন্টেনশনালি সরকারকে অভিযুক্ত করার জন্য করলো কিনা, এই ক্রিটিক্যাল অ্যানালাইসিস কি করা উচিত কিনা? আমি মনে করি সরকার ইন্ধন রয়েছে, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু সরকারকে তো বিপদে ফেললো। হ্যাঁ, এই অতি উৎসাহী যারা অতি উৎসাহী, এই অতি উৎসাহীরা কিন্তু এই কাজগুলো করেছে। আমার মনে হয় সরকার মনে হয় কিছু পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে, যারা এই ধরনের কাজে জড়িত তাদের বিরুদ্ধে মনে হয় আইনগত ব্যবস্থা নেবে। এমন আমি একটা পত্রপত্রিকা আমি দেখেছি। যদি এরকম নেই, আমি বলবো এটা খুব ভালো বিষয় হয়ে দেখা দিবে। কারণ এগুলো কঠোর হস্তে যদি এগুলো দমন না করা হয়, কারণ প্রতিষ্ঠান থাকবে না, প্রতিষ্ঠানের যে একটা নিজস্বতা আছে এগুলো কিন্তু ভেঙে পড়বে। এবং আমরা কিন্তু ইতিমধ্যেই দেখবেন যে যখন নতুন সরকার গঠন করলো, দায়িত্ব নিল, সরকার গঠন করলো, এরপর থেকে কিন্তু আমরা একটা সারা দেশের বিভিন্ন অর্গানাইজেশন একটা নিয়ন্ত্রণ আমরা কিন্তু দেখেছি, যে এর আগে যেটা ছিল না, মানে একটা বিশৃঙ্খল একটা পরিবেশ তৈরি করা হয়েছিল। সেটা কিন্তু আমি বলবো যে রাজনৈতিক সরকার আসার কারণে তাদের একটা পূর্ণ উপর থেকে নিচু তার একটা সেট আপ আছে, সেট আপ থাকার কারণে কিন্তু এই একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। এটা আমি লক্ষ্য করেছি। রাজনৈতিক সরকারের তো এই শক্তিটা আছেই যে ওনাকে বলে দাও আপনি যাবেন না, এটুকু বলে দিলেই তো মনে হয় কাজ হয়ে যেত। এ তো অনেক বিষয় আছে। অনেক সময় দেখা যায় কি যে সকল বিষয় মানে একার মতেই সব করে ফেলতে পারে, অনেকগুলো তো ইনফ্লুয়েন্সিং কিছু ফ্যাক্টর কাজ করে। মানে চাইলেও যে অনেক তো বেস্টেড গ্রুপ আছে যারা এইগুলা ওই সরকারে যারা নির্বাহী থাকে তাদেরকে একটা ইনফ্লুয়েন্স করে তাদের স্বার্থটাকে হাসিল করতে চায়। ওই যে কথাটা, ওই যে গোড়াও কথায় আমরা বলছিলাম, দীর্ঘদিন যারা ওই যে বিএনপিপন্থী অথবা ওই মোনা যারা বিভিন্ন শ্রেণীর লোক যারা আছে, তারা দীর্ঘদিন এই সকল সুযোগ সুবিধা থেকে তারা দূরে ছিল। এখন এদের একটা ত্রাহি ভাব, দ্রুত এই সকল পদে বসে যেতে হবে। কিন্তু আমরা তো প্রধানমন্ত্রী বা অনেক মন্ত্রীর মধ্যে এই জিনিস দেখছি না, বরঞ্চ তারা তো দেখছি যে সরকারকে অনেক বেশি লেজিটিমেট করার চেষ্টা করছেন। আমার কাছে তাই মনে হচ্ছে আপনি যে কথাটি বলেন। কিন্তু এই যে অন্যদের মধ্যে আমি যে কথা বিভিন্ন শ্রেণীর মধ্যে, ওই যে লাইক মাইন্ডেড যারা শ্রেণী, এই শ্রেণীর মধ্যে একটা অস্থিরতা আমি লক্ষ্য করছি। খুব দ্রুত আমাদের এগুলো সব দখল করে ফেলতে হবে। জি, বিএনপি তো অবশ্যই করতে পারে, কারণ সে রাজনৈতিক সরকার, সে এই নিষেধাজ্ঞা, এটা তো একটা নির্বাহী আদেশ, তাই না? নির্বাহী আদেশ সে উঠায় নিতে পারে, এটা উঠায় নিলে কিছু যায় আসে না, তখন আওয়ামী লীগ তার কার্যক্রম করতেই পারে। এইটা খারাপ না ভালো, জনমতের তার কোনো আইনি ভিত্তি নেই, জনমত তো জনমত। কিন্তু সেটিকে উঠিয়েছে কিনা, এটা কি সরকার তার সেন্ট্রাল থেকে সিদ্ধান্ত নিয়ে এই কাজটা করছে কিনা, সেই বিষয়টি। আরেকটি বিষয় হলো এই যে রাষ্ট্রপতির অপসারণের জন্যও এক ধরনের একটি নোটিশ পাঠানো হয়েছে কোর্টে। আমি হচ্ছে ইয়ের প্রসঙ্গটা বলি, মবের প্রসঙ্গটা যেটা হচ্ছে, এটা আওয়ামী লীগকে কিংবা ফ্যাসিস্টকে কোনো সহযোগিতা করছে কিনা আমি সেটা এই মুহূর্তে বলতে পারছি না।
আমি আপাতত মনে করছি যে এটা তেমন তাদেরকে কোনো সহযোগিতা, তারা আউট অফ গেম, সো এটা তাদের কোনো ইস্যু না। তাদেরকে এটা সহযোগিতা করছে কিনা এটা ইস্যু না। এখানে দুইটা জিনিস দেখার আছে। একটা হচ্ছে যে অন্তত সিগনিফিকেন্ট দুইটা মব আমরা গত এক সপ্তাহে কিংবা 10 দিনে সরকার গঠন হওয়ার পরে আমরা দেখছি। একটা প্রথমটা হচ্ছে যে বাসসের এমডির ওইখানে, তখন মিডিয়াতে আসছে হচ্ছে বাসসের এমডির ব্যাপারে কর্মকর্তা কর্মচারীদের অনাস্থা, মব তখন অনাস্থা হয়ে গেছে। আর গতকালকে যেটা হয়েছে তখন হচ্ছে মব বিক্ষোভ হয়ে গিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে যে সরকার এটা জানতো না কিংবা সরকারের উস্কানি নেই, এটা আমি মোটেই মনে করি না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, গুরুত্বপূর্ণ একটা পজিশন, এটা ব্যক্তি না, একটা গুরুত্বপূর্ণ পজিশন। সেন্ট্রাল ব্যাংকের গভর্নর একটা খুবই গুরুত্বপূর্ণ পজিশন, এটা জানতো না, ইউনিক পজিশন বলা খুবই ইউনিক পজিশন, এটা জানতো না, এটা বলার কোনো সুযোগ নাই। বরঞ্চ যারা ওই সিচুয়েশনটা ক্রিয়েট করেছে তারা জানতো যে এই গভর্নর আজকে থাকছে না, তাদের কাছে তথ্য ছিল, ইভেন গভর্নরের কাছে তথ্য ছিল না। আমি খুব নিশ্চিতভাবে বলতে পারি গভর্নর সাহেবকে আমি যতদূর শুনেছি ওনার সম্পর্কে, ওনার সাথে আমার ওরকম ব্যক্তিগত পরিচয় নেই, সাবেক গভর্নর, উনি যথেষ্ট ভদ্রলোক লোক। উনি যদি এটা জানতেন যে ওনাকে সরিয়ে দেওয়া হবে তাহলে উনি কখনোই অফিস করতে যেতেন না। আর এই সমস্ত মানে পদ থেকে সরিয়ে দেওয়ার একটা খুবই সুন্দর কেতা আছে, কিন্তু একটা আদব আছে। আদবটা কি, সিম্পলি তাকে চা খেতে দাওয়াত দেওয়া হয়, তখন উনি পদত্যাগপত্রটা দিয়ে চলে আসেন, খুব সিম্পল ব্যাপার। ওনার সম্মানের ব্যাপার আছে। ওনার সাথে যেটা করা হলো, ওনার উপদেষ্টার সাথে যেটা করা হলো, ওনাকে ঘাড় ধরে বের করে দেওয়া হলো, কিন্তু তাজুল ওনার ইসলাম তো পরিবার জানতেন। এবং সামাজিক পরিসরে আহসানিস মনসুর জানতেন না, কিন্তু তাজুল ইসলাম তো জানতেন। ওইখানে তো ঠিকই, ওইখানে তো মবের প্রয়োজন হলো না, ওখানে দরকার হয় না, উনি তো পদত্যাগ করে চলে এসেছেন। উনি সম্ভবত দরকার হয়নি। পদত্যাগ করেননি, উনি দায়িত্বর জায়গাটা ক্লিয়ার করে যে পরের দিন থেকে দায়িত্ব নিয়ে নিছেন উনি। হ্যাঁ না, উনি পদত্যাগ করে পদত্যাগ চলে করতে এসেছেন, গিয়েছিলেন নিজের থেকে, ওনাকে বলা যে আমি হয়েছে কি উনি পদত্যাগ চলে- করবো এটা কিনা। এটা এটা একটা সুন্দর পদ্ধতি। হ্যাঁ, হ্যাঁ। মানে আপনি কাকে রেখেছেন, কাকে সরাচ্ছেন সেটা নিয়ে আমি চিন্তিত না, কিন্তু আপনি কোন প্রক্রিয়া ফলো তাহলে করতেছেন, ওনার বেলাতে এটা হলো, এই আহসানিস প্রশ্নটাই মনসুরের এখানে, বেলাতে হলো না কেন? প্রশ্নটাই এখানে। এবং বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ, অন্যতম গুরুত্বপূর্ণ, যেহেতু অর্থনীতি একটা খুবই চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে আছে, প্রচুর লুটপাট হয়েছে, প্রচুর অনিয়ম হয়েছে, ব্যাংকগুলো ধ্বংস হয়ে গিয়েছে, অনেকগুলো ঘটনা ঘটেছে। তো স্বাভাবিকভাবেই এই সময়ে এই পজিশনটা খুব গুরুত্বপূর্ণ। এইটা সরকার জানতো না, না জানলে আমি বলবো এই সরকারের রাষ্ট্র পরিচালনা করার যথেষ্ট দক্ষতার ঘাটতি আছে। এত কথা ইভেন বলবেন? অবভিয়াসলি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আপনি এভাবে সরিয়ে দিচ্ছেন, মাত্র কয়দিন হলো সরকার ক্ষমতা নিল? নিশ্চিতভাবে আপনি এটা ম্যানেজ করতে পারেননি, আপনি ফেল করেছেন। এই ইস্যুতে তো অন্তত আপনি ফেল করেছেন। আপনি এটা ম্যানেজ, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আপনি এভাবে সরিয়ে দিচ্ছেন, এইটা কোনোভাবেই, ইভেন আমি ওই পজিশনে থাকলে আমি খুব সিরিয়াসলি বলতাম, যদি আমাদের হাতে দায়িত্ব থাকতো আমি সিরিয়াসলি বলতাম, যেহেতু এখানে এই ধরনের সিচুয়েশন হয়েছে, ওনাকে আরও এক সপ্তাহ স্টে ডাউন করেন, ওনাকে সুন্দরভাবে সরান, সম্মানজনকভাবে সরান। ভাই আপনি এই কালচার তো আপনাকে সেট করতে হবে। উনি তো ফ্যাসিস্টের দোষর না। আহসানিস মনসুর এসে বাংলাদেশের অর্থনীতিকে, ফ্যাসিস্টের দোষর হলে কি মব করাটা বৈধ হবে? না, মব করার বৈধর ব্যাপার না, তখন বিক্ষোভ থাকে, আপনি বিক্ষোভকে তখন মব বানাচ্ছেন। যখন একজন ফ্যাসিস্টের দোসরের বিরুদ্ধে জনগণ কিংবা কোনো একটা গ্রুপ বিক্ষোভ করছে, সেটাকে আপনারা মব বানিয়েছেন। এবং এখন যখন এই অবস্থা থেকে যারা এটাকে উদ্ধার করতে এসেছিল, যারা এই দায়িত্বগুলো নিয়েছে, অর্থনীতিকে উদ্ধার করার জন্য তাদের সামর্থ্য অনুযায়ী ভূমিকা রেখেছে, তাদেরকে আপনি মব করে সরিয়ে দিচ্ছেন, এটাকে বলা হচ্ছে বিক্ষোভ। দুটার মধ্যে পার্থক্য আছে, দুটার মধ্যে খুব সিরিয়াসলি পার্থক্য আছে। শাহাবুদ্দিন চুপ্পুর আলাপটাতে চলে আসি। শাহাবুদ্দিন চুপ্পু যখন রাষ্ট্রপতি, মহামান্য হ্যাঁ, আমি ওনাকে শাহাবুদ্দিন চুপ্পু পর্যন্তই বলতে আপাতত রাজি আছি। এর জন্য যদি আমাকে কন্টেম্পট অফ কোর্ট অথবা তথাকথিত সংবিধানের বিরোধিতাকারী হিসেবে রাষ্ট্রদ্রোহ দেওয়া হয়, আমি এটার জন্য কোনো এটার জন্য আমি একেবারে জেনে বুঝে বলছি, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের রাষ্ট্র, এগুলো নিয়ে আমি দীর্ঘ সময় যাবৎ কাজ করি। আমি নৈতিক জায়গার প্রশ্ন নাই তো, কারণ 24 সালে নির্বাচন যখন হচ্ছিল তখন উনি রাষ্ট্রপতি ছিলেন, উনি সাংবিধানিক প্রতিষ্ঠানের কথা বলেছেন না, তখন উনি রাষ্ট্রপতি ছিলেন, তো আওয়াজ তো তুলেন নাই। ওই হাসিনাকে উনি শপথ পড়িয়েছেন। জুলাইতে যখন গণহত্যা হচ্ছে তখন রাষ্ট্রের প্রধান হিসেবে উনি কোনো পজিশন নেন নাই। উনি একটা গণ অভ্যুত্থানের পরে এসে, গণ অভ্যুত্থানের পিপলস ম্যান্ডেটের যে সরকার, সেই সরকারকে প্রশ্নের মুখে ফেলার জন্য উনি কি বললেন, আমার কাছে হাসিনার পদত্যাগপত্র নেই। তাহলে উনি 5 তারিখ রাতে কেন জাতির সামনে এসে বলেছিলেন যে উনি পদত্যাগপত্র পেয়েছেন? তখন স্বাভাবিকভাবেই ওই বিক্ষোভটা তৈরি হবে। এবং ওই বিক্ষোভকে উনি ট্যাগিং করছেন কিভাবে, যে গণভবন যেভাবে লুট করা হয়েছিল সেভাবে বঙ্গভবনও হয়তো বা লুট করা হতো। গণভবন কি লুট করা হয়েছে? গণভবনে গণভবন হচ্ছে নামী গণভবন, মানে জনগণের ভবন, ওইটাকে বানানো হয়েছিল জনগণের বিপক্ষের একটা
কি বলবো বাস্তিল যে দুর্গ। একটা বাস্তিল দুর্গ, ওই দুর্গকে জনগণ পতন ঘটিয়েছে, জনগণ তার হিস্সা বুঝে নিয়েছে 5 তারিখে। ওটাকে উনি দেখছেন লুট হিসেবে, খুব স্বাভাবিকভাবেই। আপনাকে উনি যে সাংবিধানিক ধারাবাহিকতা এবং সাংবিধানিক প্রতিষ্ঠান কিংবা সাংবিধানিক পজিশনের যে দোহাই উনি দিয়েছেন, আপনি খেয়াল করেন এই কথাগুলো যখন বলা হয় না, তখন মনে হয় যে এটার ভিতরে একটা পবিত্রতা আছে, একটা পবিত্রতা। সংবিধান, বাবারে বাবা, সাংবিধানিক ধারাবাহিকতা, এটা না থাকলে বোধহয় ধ্বংস হয়ে যাবে সব কিছু। সাংবিধানিক প্রতিষ্ঠান, এটা না থাকলে বোধহয় সব ধ্বংস হয়ে যাবে, এরকম মনে করা হয় না। কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে এইটা চলবে হচ্ছে গণরায়, পিপলস ম্যান্ডেটের উপরে। আপনার 5 তারিখ বিকেলবেলা দাঁড়িয়ে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা যেখানে ছিল, সেই আকাঙ্ক্ষার সাথে যতটুকু সাংবিধানিক ধারাবাহিকতা সামঞ্জস্যপূর্ণ, ততটুকু বৈধ, বাকি সব অবৈধ। আপনাকে দুইটা জিনিস বুঝতে হবে, লিগ্যাল এবং লেজিটিমেট, দুইটার মধ্যে পার্থক্য আছে। লিগ্যাল জিনিস হচ্ছে আপনি চাপিয়ে দিতে পারেন, ডিজিটাল নিরাপত্তা আইন তো লিগ্যাল, কিন্তু ওটা লেজিটিমেট ছিল, আমরা তো ওটার বিরুদ্ধে আন্দোলন করেছি। এই যে গতকালকে ছিল 25শে ফেব্রুয়ারি, এই ডিজিটাল নিরাপত্তা আইনে আটক হয়ে জেলখানায় লেখক মুশতাক আহমেদ মারা গিয়েছিল গতকালকে 25শে ফেব্রুয়ারি। 36 বার জামিনের আবেদন করা হয়েছিল। এই তখন এটাকে আপনি লিগ্যালি তো বৈধ, লিগ্যালি তো সে আইন অনুযায়ী ধরা পড়েছিল। প্রধানমন্ত্রীকে নিয়েও বলে নাই, নো সেটা না, সেই সময়কার এক ব্যবসায়ীকে নিয়ে। যাই হোক, আমি বলছি যে লিগ্যালি তো সেটা বৈধ, কিন্তু সেটা কি লেজিটিমেট? প্রশ্নটা হচ্ছে যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক এবং কিংবা এই যে সাংবিধানিক লিগ্যালিটি দিয়ে জনগণের যে অভিপ্রায়, গণরায়, সেটাকে তো আপনি বৈধতা দিতে পারবেন না। জনগণ কোনটা লিগ্যালি, সংবিধান অনুযায়ী তো 3 বারের প্রধানমন্ত্রী হাসিনা বৈধ, 14, 18 এবং 24 সালের নির্বাচনে তো হাসিনা বৈধ। ইভেন কোনো কারণে 5 তারিখে যদি হাসিনার পতন না হতো, ছাত্র জনতা যদি কোনো কারণে আল্লাহ না করুক যদি ফেল হতো, তাহলে এই গণ অভ্যুত্থানে আমরা সবাই তো ফাঁসির আসামি লিগ্যালি, ওই সংবিধান অনুযায়ী। ওই জন্য তো আমরা ওটাকে চ্যালেঞ্জ করেছি। ওই সংবিধানকে রক্ষা করার নামে উনি আসলে হাসিনাকে রক্ষা করা, হাসিনার পুরো শাসনকে বৈধতা দেওয়া। সেই শাসনের মধ্যে গুম আছে, খুন আছে, আয়নাঘর আছে, লক্ষ কোটি টাকা এখান থেকে লুটপাট আছে, পাচার আছে, সবটাই আছে, 3টা নির্বাচন কে ফেলা আছে, সবটা আছে। সেটাকে উনি বৈধতা দেওয়ার চেষ্টা করছেন। তো স্বাভাবিকভাবেই আমরা ইয়েতে আসি, উনি তো এমনি মানে ওনার মেয়াদ শেষ হলে চলে যাক। না, মেয়াদের প্রশ্ন না তো। উনি তো আসছেনই তো একটা অবৈধ সংসদ দ্বারা। 18 সালের যে সংসদ, রাতের ভোটের যে সংসদ, সেই সংসদ ওনাকে বানানো হয়েছে। উনি আসছেনই তো একটা অবৈধ সংসদ দ্বারা। আমাদের মূল প্রশ্নটা হচ্ছে যে আপত্তির জায়গাটা কোথায়? আপত্তির জায়গাটা হচ্ছে দুইটা। আমি 30 সেকেন্ডে শেষ করি। আপত্তির জায়গাটা হচ্ছে যে 21 তারিখ পর্যন্ত জিনিসটা ঠিক ছিল। নতুন প্রধানমন্ত্রী গিয়েছেন, সাধারণত প্রধানমন্ত্রী গিয়ে রাষ্ট্রপতিকে রিসিভ করেন, তারপরে রাষ্ট্রপতি আগে ফুল দেন, প্রধানমন্ত্রী পরে দেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে বিদায় দেন, তারপরে উনি বিদায় নেন। এইটা হচ্ছে গিয়ে কেতা। কিন্তু এই কেতা তো শাহাবুদ্দিন চুপ্পুর জন্য কাজ করবে না। সেটা 21 তারিখ পর্যন্ত ঠিক ছিল। কিন্তু এরপরে কালের কণ্ঠে একটা ওনার সাক্ষাৎকার ছাপা হলো। সাক্ষাৎকার নামে ওনার একটা পিয়ার, উনি একটা পিয়ার নিয়ে আসলেন। উনি কি বক্তব্য দিয়েছেন বিএনপির বিরুদ্ধে, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, জিয়াউর রহমানের বিরুদ্ধে, বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, এগুলো সবই রেকর্ড আছে। এরপরে এই সাক্ষাৎকারের মাধ্যমে উনি নিজেকে একটা মহামানব হিসেবে আবির্ভূত করার চেষ্টা করলেন। উনি এখানকার সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করছেন। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার উনিকে, বাংলাদেশের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করবে বাংলাদেশের জনগণ, উনি না। ওনার মতো ওইরকম ল্যাসপেন্সার উনি এটা করতে পারেন না। এবং উনি হচ্ছে সেই লোক যিনি রাষ্ট্রপতি হওয়ার পরেও কেন শেখ হাসিনার চরণধুলি পেলেন না সেটা নিয়ে উনি আক্ষেপ প্রকাশ করছেন। সেই ধরনের ভিডিও আছে। এই ধরনের মানুষ কোনোভাবেই, মানে লিগ্যালি জায়গাতে তো নয়, নৈতিকভাবে এই ধরনের মানুষ কোনোভাবে রাষ্ট্রপতি পদে থাকতে পারে না। আমি একটু আফিজউদ্দিন আহমেদ যেটি বললেন ফরিদুল হক, সেই কথার একটা কাউন্টার পার্ট আছে আমাদের কাছে। সেটা হলো কাউন্টার পার্টটা পড়ি, যে উনি কি গণহত্যার সময় কিছু হাসিনার গণহত্যার বর্ণনা সংসদে তুলে ধরবেন, রাষ্ট্রপতি তুলে ধরবেন। এইবার যখন সংসদে বক্তব্য রাখবেন তখন তুলে ধরবেন। আপনার মনে হয় সেই জায়গায় এই আলোচনাটি অর্থাৎ সংসদ অধিবেশন তুলে ধরতে পারেন। এটি ইনফরমেশন হিসেবে দিলাম। আপনি যেটা জানতে চাইলেন সেই রকম একটা, যে আগামীতে তুলে ধরবেন কয়েকদিন পরে। গণহত্যার সময় কি করেছিলেন সেটা নিয়ে আমি ওই জায়গাটাতে প্রশ্ন তুলেছি, উনি ওই সময় কি করেছিলেন সেটি এখন তিনি বলবেন। উনি এটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন পরবর্তীতে সাক্ষাৎকার দেওয়ার মধ্য দিয়ে। পলাতক প্রধানমন্ত্রীর কোনো পদত্যাগপত্রের দরকার হয় না। আচ্ছা, এটাকে উনি প্রশ্নবিদ্ধ করেছেন। আর হাফিজউদ্দিন আহমেদ, এই রাষ্ট্রপতির এই আইনি নোটিশ, একই সঙ্গে এই যে হাসিনার গণহত্যার বর্ণনা সংসদে তুলে ধরবেন রাষ্ট্রপতি, এটি মূলত সাধারণত আমরা রাষ্ট্রপতির যে প্রথম উদ্বোধনী ভাষণ সরকারের বা ওই দলের নির্বাচনী ইশতেহারটাই সেটি যায়, এটা হলো বাই রিচুয়াল। আরেকটি বিষয় আছে, সেটি হলো যে
আপনি যেহেতু মানে সোশিওলজির জায়গায় কাজ করেন, লেজিটিমেটের জায়গাটা উনি তুলেছেন, লিগাল এবং লেজিটিমেট, সেটার একটা বড় জিনিস থাকে যে, যেমন ধরেন আপনি আমার শিক্ষক হিসেবে আমি আপনাকে সালাম দিই, সালাম না দিলে আপনি আসলে আমার বিরুদ্ধে কী ব্যবস্থা নিতে পারেন, এই জায়গাটা কিন্তু বড় ব্যাপার, যে সোশ্যাল এথিক্যাল ব্যাপার। এই সব কিছু মিলিয়ে যদি আপনি আলোচনাটা করেন। আপনি ওই যে এর আগে একটা প্রশ্ন তুলেছিলেন, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে যে মব কালচারটা হলো, হঠাৎ করে খুব বিক্ষোভ। আপনি খেয়াল করবেন ইন্টারিম পিরিয়ডে কিন্তু এই যে এই তৎকালীন যে গভর্নর, উনি কিন্তু আর্থিক খাতের সংস্কারে বেশ কিছু উদ্যোগ নিয়েছিলেন, এবং এই যে আসানিস মনসুর, এবং উনি কিন্তু ওই যে পরবর্তী সাক্ষাতের কথা বলেছেন যে আমি কিছু ব্যাংকে একীভূত করার চেষ্টা করেছি, তারপরে হচ্ছে আরও যে বিষয়গুলো আছে, এর ফলে একটা মানে একটা অংশ কিন্তু তারপর সংক্ষুব্ধ ছিল। হ্যাঁ, সুতরাং যখনই এই সুযোগ তৃতীয় হয়েছে, অর্থাৎ যে তাকে নিয়োগ দিল উনি তার নাই, ইন্টারিম পিরিয়ড তো নাই, গভর্নমেন্ট নাই, তার আরেকটা সরকার আসছে, তাকে সুযোগ গ্রহণ করার চেষ্টা করা হয়েছে। এবং আপনি একটা খেয়াল করবেন যে 5ই আগস্টের আগে আমরা সকল মেশিনারি যে কি দেখলাম, মানে সবাই ওই পতিত সরকারের সবাই, আবার উল্টালো, এখন দেখা গেল পুরো উল্টাই গেল। আপনাকে এইটার সাথে কি আমি আরো একটা জিনিস যুক্ত করতে পারি কিনা, যে এই আসানুস এইচ মনসুরকে যেভাবে বিক্ষোভ করে ওনাকে এক ধরনের কালিমা, ওনার নামে দুর্নীতি করা আছে, একইভাবে ডক্টর ইউনূসের নামে বেশ দুর্নীতির কথা বলছেন, যে মোহাম্মদ শাহাবুদ্দিন, যাকে ওনারা প্রেসিডেন্ট আর কি, রাষ্ট্রপতি, আমি বলতে চাই না ওনার নাম চুপ্পু, কারণ এটা রাষ্ট্রীয়ভাবে না, মোহাম্মদ শাহাবুদ্দিনই তার নাম। জি, এই জায়গাগুলো কি ডক্টর ইউনূসকেও এক ধরনের, আমি এই কথাই বলতে চাচ্ছি, একটা স্পেস তৈরি হয়েছে, অর্থাৎ এই যে ইন্টারিম গভর্নমেন্ট করা হচ্ছে, মানে এখন মনে করা হচ্ছে। আমি যদি আর একটু খোলামেলা বলি, গত যে নির্বাচনটি হলো, আমি আগেও একটা আলোচনায় বলেছিলাম যে আমাদের এই নির্বাচনী প্রক্রিয়ায় যে রাজনৈতিক দলগুলো অংশ নিয়েছিল, এর বাইরে একটি বৃহৎ দল ছিল কিন্তু যে দল অংশ নেয় নাই, তার মানে তাদের একটা নীরব সমর্থক ছিল, সবার মধ্যে একটা প্রতিযোগিতা ছিল। তাদের সমর্থন কিসের সমর্থন? যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে, কিসের সমর্থন ছিল তাদের? সমর্থক গোষ্ঠী ছিল না? হ্যাঁ, সমর্থক। আমি সেই কথাটা বলছি, সেই সমর্থক গোষ্ঠীর সমর্থন কীভাবে নেওয়া যাবে, তার একটা প্রতিযোগিতা ছিল। তার মানে প্রতিযোগিতার মধ্যে কিছু কমিটমেন্ট ছিল, আমরা নির্বাচিত হলে আমি শেল্টার দিব, সেগুলো তো ঘোষিত ছিল না। আমি অঘোষিত কথাটাই বলছি, এটা অঘোষিত কথাই, সব কিছু অঘোষিত। সেক্ষেত্রে আপনি কিন্তু এর সাথে আবার টেক করলেন যে বাংলাদেশের বিভিন্ন উপজেলাতে, জেলাতে আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হচ্ছে। নির্বাহী আদেশে কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত, আইন অনুযায়ী তাদের এই কার্যালয়ে তাদের কার্যক্রম পরিচালনা করার কথা না। আবার সরকার চাইলে এই নির্বাহী আদেশ প্রত্যাহার করে নিলে আবার সম্ভব, কিন্তু এখন পর্যন্ত কিন্তু নির্বাহী আদেশ এটা কিন্তু প্রত্যাহার করা হয় নাই। তার মানে হচ্ছে এখনও পর্যন্ত কিন্তু এই যে পতিত যে দল, সেই দল তার কার্যক্রম আপনার এই যে চালানোর মতো তাদের পরিবেশ থাকার কথা না। কিন্তু কি হচ্ছে, বিভিন্ন জায়গায় কিন্তু ওপেন হচ্ছে, আবার বন্ধ করতেছে, মানে সিম্বলিক তারা কিন্তু যে পতাকা উত্তোলন, ফুল দেয়া, এই ঘটনাগুলো ঘটার ক্ষেত্রে একটা পরিবেশ তৈরি হয়ে আছে। কিন্তু কি পরিবেশ? ওই যে কথাটা বললাম, একটা গোপন সমঝোতা ছিল, মানে সবার সাথে হয়তো, আমি কোনো একটা দলকে আমি লক্ষ্য করে কথাটা বলছি সেটা না। যারা নির্বাচনে অংশ নিয়েছে তাদের ভোট দরকার, এই ভোট নেওয়ার ক্ষেত্রে তারা একটা গোপন সমঝোতা, মানে তারা যদি ক্ষমতায় আসে তারা দেখবে তাদের বিষয়টা, তাদেরকে শেল্টার দিবে, তাদের যে মানে অসময়ে তাদের পাশে দাঁড়াবে। তো সেই যে একটা আস্থার জায়গা তৈরি হয়েছে, সেই আস্থার জায়গা থেকে তারা মনে করতেছে এখন যদি আমি সুযোগ পেয়েছি, আমি আমার এই যে দলীয় আদর্শ প্রদর্শন করার, অথবা যাতে করে কোনো একসময় বলতে পারে আমি প্রথম ওই কার্যালয়ে আমি উদ্বোধন করে আমি পতাকা উত্তোলন করেছিলাম, আমরা তো এগুলো বলতে চাই, এটা পলিটিক্যাল ট্রেন্ড এটা। তো এর সাথে আমি এটাকে টেক করলাম যে কেন মানে হচ্ছে ওই যে নির্বাচনে গোপন আপনার যে কমিটমেন্ট,